তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সো হোমিও ডক্টর ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক ক্লাসে উপস্থিত সম্মানিত ডাক্তারবৃন্দ এবং শিক্ষানুরাগী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমাদের আলোচক ডাক্তার শ্রদ্ধেয় নিহারঞ্জন রায় স্যার তার পাণ্ডুলিপি থেকে, অর্থাৎ শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স, এই পাণ্ডুলিপি থেকে স্যার ধারাবাহিকভাবে আলোচনা করছিলেন। তো সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে স্যার মায়াজম সম্পর্কে আলোচনা করবেন। স্যারকে মায়াজম সম্পর্কে তার আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার যদি ধন্যবাদ জয়চন্দ্র দেকে। আজকে ক্লাসের কথা আমার মনেই ছিল না, আমি বিজয়কে বলছি, এইমাত্র আমার সঙ্গে ফোনে বলছে, তাকে আমি করবো। তারপরেও আমরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমরা আমাদের আমার হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স এই বইয়ের তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা এ পর্যন্ত আলোচনা করেছি প্রতি সোমবারের ক্লাসে। আমরা আজকে তৃতীয় অধ্যায়ে বইয়ের পৃষ্ঠা সংখ্যা 101, আমরা সেই জায়গায় আছি। তৃতীয় অধ্যায়ে আমার বিষয় হলো মায়াজম ও চিররোগ। আমরা আজকে মায়াজম পরিচিতিতে যাব। আমরা সবাই শুধু বলি মায়াজম জানতে হবে, মায়াজম জানা প্রয়োজন, মায়াজম ধরে ধাতুগত চিকিৎসা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা আদর্শভাবে মায়াজম অনেকেই চর্চা করি না। আমাদের চোখের সামনে সবকিছু হয়, কিন্তু আমরা সবাই বুঝতে পারি না। বুঝতে পারলে অনেকটা সহজ হয় বিষয়টি। আর এ কারণেই আমাদের মায়াজম সম্পর্কে ধারণা রাখা একান্ত ভাবেই প্রয়োজন। তো আমরা মায়াজম কি এটা নিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি। আজকে ক্লাসে আপনারা মনোযোগী হলে আমি বিশ্বাস রাখি আপনাদের অনেকটা কাজে আসবে এবং ভালোও লাগবে। মায়াজম শব্দটি মূলত গ্রিক শব্দ মায়াজমা থেকে এসেছে, MIASMA, যার অর্থ দূষণ, কলঙ্ক বা দাগ, পলিউশন অফ স্টেইন। ডাক্তার হেনিম্যান ওনার চিকিৎসা জীবনে দেখতে পেলেন বা লক্ষ্য করলেন যে তরুণ রোগগুলো ওষুধ দিলে সেটা সেরে যায়, কিন্তু দীর্ঘদিনের পুরানো রোগগুলো, বিশেষ করে ক্রনিক রোগগুলো ঔষধ দেওয়ার পরেও কিছুদিন ভালো থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু আবার সেটা কিছুদিন পরে ফিরে আসে এবং নতুন রূপে দেখা দেয়। এটি কেন হচ্ছে এটি অনুসন্ধান করতে গিয়ে তিনি তার জীবনের শেষ দিকে এসে 12টি বছর নিরলস সাধনা করে এই সিদ্ধান্তে এসেছিলেন যে এর পিছনে গভীর একটি বিষয় মূল বা বীজ হিসাবে লুকিয়ে আছে। এই যে লুকায়িত বীজ, রোগ বীজ যেটি বা দোষকেই তিনি মায়াজম হিসেবে আখ্যায়িত করেছিলেন।
গাছকে যদি আমি বা আমরা উপর থেকে কেটে ফেলি, তার শিকড় অনেক ক্ষেত্রেই শিকড় মাটির নিচে থাকলে তা আবার গজাবে। কলা গাছের ক্ষেত্রে আমরা দেখি, অনেক গাছের ক্ষেত্রে দেখি, কাবুলা গাছ, কলা গাছ। এখানে গাছটি হলো রোগ এবং মাটির নিচে শিকড়টি যেটি আবার পুনরুত্থানে সহায়তা করে সেটি হলো মায়াজম। মায়াজম দূর না করলে রোগ বারবার ফিরে আসে। এই বিষয়গুলো থেকে বর্তমান সময়ে এবং পরবর্তী সময়ে হোমিও মনীষীগণ মায়াজম সম্পর্কে এক একজন এক এক ধারণা পোষণ করছেন। আমি আমার বইয়ে মায়াজম সম্পর্কে মনীষীদের ধারণায় এখানে আমি তিনজন মনীষী, ডাক্তার কেন্ট, ডাক্তার রাজন শঙ্করন এবং ডাক্তার বিটল কাসের মতবাদটা তুলে ধরছি আপনাদের সঙ্গে। ধারণাটা, এদের আইডিয়াটা কি মায়াজম সম্পর্কে। হোমিওপ্যাথির ইতিহাসে মায়াজমের ধারণাটি যদিও অপরিবর্তিত থাকলেও বিভিন্ন যুগের প্রখ্যাত মনীষীরা একে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। অনেকে সমালোচনা করেছেন, অনেকে মায়াজমকে এই যে রোগ সঙ্গে তুলনা করছেন, সেখানে আমরা যাব না। কেন্ট, রাজন শঙ্কর কিভাবে দেখছেন সেখানে আমরা যাবো। তাদের দৃষ্টিভঙ্গিটা কি? ডাক্তার কেন্ট ছিলেন থিওরিটিক্যাল হোমিওপ্যাথ, আমরা সেটি জানি। তিনি আধ্যাত্মিক ও নৈতিক বিকার হিসাবে দেখছেন, স্পিরিচুয়াল এন্ড মোরাল ডিসঅর্ডার। তিনি মায়াজমকে কেবল শারীরিক রোগ হিসাবে দেখেননি, বরং একে মানুষের ইচ্ছা এবং বোধ শক্তির উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বিকার হিসেবেও দেখছেন তিনি। মূল কথা, মানুষের শরীর অসুস্থ হওয়ার আগে তার মন বা আত্মা অসুস্থ হয়। কেন্টের দৃষ্টিতে তিনি বলছেন মায়াজম হলো মানুষের আদি পাপ বা নৈতিক স্খলনের ফল। যখন মানুষ প্রকৃতির নিয়ম বা ঐশ্বরিক নিয়ম অমান্য করে ভুল চিন্তা করে, তখনই সোরার উৎপত্তি হয়। আমরা সেটি দেখি যে কুচিন্তা, কুভাবনা, কুমনন থেকেই সোরার উৎপত্তি হয়। এটি মূলত কেন্টের ভাবনা থেকে আমরা জানি। তিনি মায়াজমকে একটি আধ্যাত্মিক দূষণ মনে করতেন। তার মতে সোরা হলো এর মূল ভিত্তি, যার উপর সিফিলিস এবং সাইকোসিস এসে বাসা বাঁধে। আমরা যদি ঘটকের বই দেখি, সেখানেও এই কেন্টের দর্শনকেই তিনি মায়াজমের প্রতি দর্শন কেন্টের, সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কেন্টের দর্শনটাকেই ঘটক এবং ভট্টাচার্য এরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে কেন্ট এটিকে আধ্যাত্মিক দূষণ হিসাবে দেখছেন এবং তিনি বলছেন এর মূল হচ্ছে সোরা, হচ্ছে ভিত্তি। এই সোরা যখন আসে তার উপরে বেস করে সাইকোসিস এবং সিফিলিস বাসা বাঁধে। রাজন শঙ্করের দৃষ্টি হচ্ছে তিনি একটু আধুনিক মনস্তরের সাথে মিলিয়ে একদম নতুন রূপ দিয়েছেন। তিনি মায়াজমকে জীবনের সমস্যার প্রতি মানুষের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। সেটি কেমন? রাজন শঙ্করের দৃষ্টিতে মায়াজমের মূল কথা হলো একজন মানুষ তার জীবনের পরিস্থিতিকে কিভাবে দেখছে, তার প্রতিক্রিয়া কতটুকু তীব্র, সেই হিসেবে তিনি দেখছেন। তিনি প্রচলিত 3টি মায়াজমকে ভেঙে 10টি মায়াজম ভাগ করেছেন। ভেঙে বলতে আসলে ঠিক উনি
ভাঙেননি। আমরা সেটা পড়াশোনা করব। উনি 3টি মৌলিক মায়াজমের সঙ্গে আরো কতগুলো মাঝপথে আরো কিছু বিষয়কে ভিন্ন ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছেন এবং সেটি সারা পৃথিবীতে অনেকটা সমাদৃতও বটে। তিনি মায়াজমের দেখিয়েছেন মায়াজম নির্ভর দুটি জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে ডেপথ আর একটা হচ্ছে পেস, একটা গভীরতা, সমস্যাটা কতটা গভীরে এবং সমস্যাটা কত দ্রুত বাড়ছে তার গতিটা কেমন। যেমন ছোড়া মনে করে সমস্যাটি ছোট, চেষ্টা করলেই ঠিক হয়ে যাবে। ছোড়ার রোগীরা হাল ছাড়ে না, তারা সবসময় আশাবাদী। কিন্তু সিফিলিস মনে করে সমস্যাটি অনেক বড়, এই সমস্যাই তাকে ধ্বংস করে ফেলবে। এইসব ভাবনা থেকে রাজন সংকরণ দেখিয়েছেন মায়াজম হলো একটি ফলস পারসেপশন বা ভুল অনুভূতি, যা ডিলিয়েশন, যা রোগীকে তাড়িত করে। তার মূল থিমটা হচ্ছে যে মায়াজমে হচ্ছে একটা ভুল অনুভূতি বা ফলস পারসেপশন বা ডিলিয়েশন, যেটা আমরা বলি। ভিতরকাস আর একটু অন্যভাবে দেখালেন। তিনি রোগ প্রবণতা, বিশেষ করে প্রিডিসপোজিশন অ্যান্ড ডিফেন্স মেকানিজম এই হিসেবে দেখলেন, মানে রোগ প্রবণতা এবং ইমিউনোলজিক্যাল তার লেভেলটা কোন জায়গায় সেটি বললেন। ডাক্তার ভিতরকাস মায়াজমকে অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। তিনি একে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের সঙ্গে যুক্ত করছেন। তার মূল কথা হচ্ছে, রাজন সংকরণের দৃষ্টিতে মায়াজমের মূল কথা হচ্ছে মায়াজম হলো রোগের প্রতি মানুষের বংশগত বা অর্জিত প্রবণতা, যেটাকে প্রিডিসপোজিশন হিসেবে উনি ব্যাখ্যা করছেন। তিনি ব্যাখ্যা করছেন ভিতরকাসের মতে ভুল চিকিৎসার মাধ্যমে যখন রোগের লক্ষণ বারবার চাপা দেওয়া হয় বা সাপ্রেশন করা হয়, তখন সেই রোগ শরীরের গভীরে প্রবেশ করে মায়াজম নামক সত্তাকে শক্তিশালী করে। এবং তিনি মায়াজমকে শরীরের স্তরীভূত রোগ বা লেয়ার্স অফ ডিজিজ হিসাবে দেখেছেন বা দেখেন, হয়তো জীবিত আছেন দেখেন। আর ভিতরকাসের মতে মায়াজম হলো এমন একটি উর্বর জমি যেখানে জীবাণু বা রোগ সহজে বাসা বাঁধতে পারে, আর অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। তিনি বিশ্বাস করেন মায়াজম চিকিৎসা করা মানেই হলো রোগের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা বা বুস্ট আপ করা। এই তিনজন মনীষীকে আমাদের একসঙ্গে দেখি। ডাক্তার কেন দেখছেন মায়াজমের মূল ভিত্তি বলছেন আধ্যাত্মিক স্তরে, সংকরণ বলছে অনুভূতি বা সেন্সেশন স্তরে, আর ভিতরকাস বলছেন প্রিডিসপোজিশন বা প্রবণতা স্তরে। ডাক্তার কেন্ট সহজ ব্যাখ্যা করছে মানুষের ভুল চিন্তা বা নৈতিক অবক্ষয়ের ফলে মায়াজমের উৎপত্তি। একটা সংকরণ বলছে এটা পরিস্থিতির প্রতি মানুষের যে প্রতিক্রিয়ার ধরন। আর ভিতরকাস বলছেন এটি শরীরের ইমিউন সিস্টেমের দুর্বলতা বা রোগের উর্বর জমি। এই তিনজন মনীষীর ব্যাখ্যা ভিন্ন হলেও আমরা আমাদের আলোচনা দেখতে পেলাম এদের গন্তব্য একই জায়গায়, অর্থাৎ মায়াজম হলো রোগের সেই গভীর শিকড় যা উপড়ে না ফেললে রোগীকে স্থায়ীভাবে সুস্থ করা সম্ভব নয়। এদিক থেকে আমাদেরকে মায়াজম
সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। যেহেতু তিনজন মনীষী বললেন যে মা আজমের শিকড় যেমন না তুলতে পারি, তাহলে আমরা কোন রোগকে স্থায়ীভাবে দূর করতে পারি না। আমরা মা আজম চেনার ক্ষেত্রে এই তিন মনীষীর পরামর্শটা কি অবশ্যই একটু দেখি। মা আজম চেনার পদ্ধতি নিয়ে হোমিওপ্যাথি জগতের তিন দিকপাল ডাক্তার ডেন্ট, রাজন শঙ্করন এবং গীতল কাস তিনটি ভিন্ন ভিন্ন চশমা দিয়ে দেখার পরামর্শ দিয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গিতে আলাদাও হয়। সবার লক্ষ্য এক জায়গায়, রোগের গভীরে পৌঁছানো। ডেপথ কোথায়, গভীরতা কোথায়, এবং তার পেসটা কি, তার গতিটা কি। জেমস টাইলার চেনার ক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে লক্ষণের প্রতি ও কাজের ধরন। একটা টাইলার কেন্ট মা আজম চেনার জন্য রোগের লক্ষণ বা প্রকৃতির উপর জোর দিয়েছেন। তিনি দেখতেন রোগটি শরীরে কি ধরনের কাজ করছে। তিনি বলছেন সোরা চেনার উপায় হচ্ছে ফাংশনাল গোলযোগ। আমরাও জানি, আমরাও আলোচনা করেছি, আগেও আলোচনা করেছি, যেখানে আমরা দেখবো শরীরে কোনো প্যাথোলজি বা বড় কোনো রোগ নেই, কিন্তু রোগী অসুস্থ। কাজকর্মে গোলযোগ, যেমন তার বুক ধরপড় করে, গ্যাস, মাথা করে, কিন্তু প্যাথোলজি যখন টেস্ট করা হয় তখন তার কোনো চেঞ্জ আসে না, অর্থাৎ অর্গানিক কোনো চেঞ্জ সরায় আনে না। এই ফাংশনাল চেনার উপায় বলছে যে শারীরিক স্তরে তার ফাংশনাল ডিসঅর্ডার, এই কাজকর্মে গোলযোগে তার প্যাথোলজি টেস্টে কোনো রোগ ধরা পড়ে না। এটাকে আমরা শারীরিক স্তরে জানতে পারি। কেন্টের দৃষ্টিতে মানসিক স্তরে রোগী ভাবে বেশি, কাজ করে কম। সব কিছুতে কেন তারা খোঁজে এবং একটা দার্শনিক ভাব তাদের মধ্যে থাকে। এদের মধ্যে ইরিটেশন এন্ড ইসিং, অর্থাৎ ছোড়ার মানসিক স্তরে একটা অস্থিরতা, একটা চুলকানি এর প্রধান চিহ্ন। এরা মানসিক স্তরে ভাবে বেশি, কাজ করে কম। সব কিছুতেই একটা কেন খোঁজে, প্রশ্ন রাখে, দার্শনিক দার্শনিক ভাব দেখায়। এর কেন্টের চেনার পরামর্শ। সোনার ক্ষেত্রে, সাইকোসিস ক্ষেত্রে কেন্ট বলছে শরীরে যেখানেই মাংস অতিবৃদ্ধি, কথা বলছে উনি, অতিবৃদ্ধি, শরীরের যেখানেই মাংসপিণ্ড, আসিল, টিউমার বা কোনো কিছু জমাট বাঁধা, ইনফিল্টারেশন বলছে কেন্ট, দেখবেন সেখানেই জানবেন সাইকোসিসের সমস্যা বিদ্যমান। শারীরিক স্তরে যেখানেই কোনো ধরনের, এর আরো ব্যাখ্যা আছে, ইনকোঅর্ডিনেশন, সমন্বয়হীন ভাবে, সমন্বয়হীন ভাবে ইনকোঅর্ডিনেশন হয়। সে ব্যাখ্যাগুলো আমরা পরে যাব, আমরা সংক্ষিপ্ত ধারণা দেই। তাহলে শরীরের কেন্দ্রের দৃষ্টিতে যেখানেই মাংসপিণ্ড, আসিল, টিউমার বা জমাট বাঁধা, ইনফিল্ট্রেশন ঘটে সমন্বয়হীন ভাবে, সেখানেই সাইকোসিস। শারীরিক স্তরে, মানসিক স্তরে বললেন কি, সন্দেহ, গোপনীয়তা, রোগী কিছু না কিছু লুকাচ্ছে, হিংসে করছে কিনা তা দেখে সাইকোসিসকে তিনি চিনতেন। সিফিলিসের রোগীদেরকে চেনার কথা কেন্টের কেমন ছিল, যেখানেই আলসার, হাড়ের পচন বা ক্ষয় দেখবেন সেখানেই সিফিলিস। উনি বলছেন ধ্বংসের কথা, এক কথায় বলুন ধ্বংসের, ডিস্ট্রাকশন, যেটাকে আমরা বলছি ডিস্ট্রাকশন, ডিজেনারেশন এন্ড ডিস্ট্রাকশন। তাহলে কেন্টের সার কথা হচ্ছে রোগটি কি জ্বালাচ্ছে, সোরা, রোগটি কি জমাচ্ছে,
সাইকোসিস। রোগটা কি ভাঙছে? অর্থাৎ যেখানে ইরিটেশন এন্ড ইসিং সোরা, যেখানে ইনকোর্ডিনেশন এবং ফেডারেশন জমা করতেছে, কিছু স্তূপ আকারে আনতেছে, সেখানে সাইকোসিস। এবং যেখানে ডিস্ট্রাকটিক এন্ড ডিজেনারেশন, যেখানে ভাঙছে, ক্ষয় হচ্ছে, সেখানে ইসিং। কথা হচ্ছে রোগটি জ্বালায় তাহলে সোরা, রোগটি জমায় তাহলে সাইকোসিস, যদি ভাঙে। দেখুন কি চমৎকার ভাবে কেন্টের চিন্তাটা। রাজন সংক্রমণ চেনার ক্ষেত্রে একটু অনুভূতি এবং প্রতিক্রিয়ার কথা বলছেন। তিনি যেহেতু সেন্সেশন লেভেলটা নিয়ে কাজ করছেন, তিনি রোগীর অনুভূতি এবং সমস্যার প্রতি প্রতিক্রিয়া বা গতি, পেস কথা বলছে বারবার করে। উনি ডেপথ এবং পেসের কথা বলছেন। সোরার ক্ষেত্রে বলছেন সংক্রমণ রোগী এসে বলে আমাদের কাছে, আমার সমস্যা আছে, কিন্তু আমার বিশ্বাস একটি সমাধানের পথ আছে, এটি সমাধানের পথ আছে। তার অনুভূতি, তার সমস্যা আছে অনুভূতি, তার অনুভূতি যেটি ভালো হবে চেষ্টা করবে। অর্থাৎ এরা আশা ছাড়ে না। এবং প্রতিক্রিয়া কিভাবে দেখায়? সোরা রোগীরা রাজন সংক্রমণের সাথে প্রতিক্রিয়া দেখায় কিভাবে? রোগী খুব চেষ্টা করে, সে হতাশ হয় না, তার সমস্যা খুব গভীরও নয়, তার গতিও কম। এই হলো তাদের প্রতিক্রিয়া, সোরার প্রতিক্রিয়া। সাইকোসিস চেনার উপায়ে রাজন সংক্রমণের পরামর্শ হচ্ছে রোগীর অনুভূতিটা কেমন থাকে। তার ভিতরে দুর্বলতা আছে, তার ভিতরে একটা সমস্যা আছে, খুঁত আছে। তার ধারণা ডাক্তার আমার যে সমস্যা এটা ভালো হবে না, তাই এটা আমি ভালো করার চেষ্টাও করি না। অনেক সময় স্ত্রীরা বলে, স্যার, স্ত্রী রোগী আসছে, অনেক সময় বলে, স্যার ওনার অনেক সমস্যা। কি সমস্যা আপনার? দেখাও না। না না না, তোমারটাই দেখাও। আপনার সমস্যা বলেন। বৌদি বারবার বলতেছে, স্যার আমার সমস্যা ভালো, আমার যে সমস্যা এটা আমি 20 বছর পুষে রাখছি, আমি জানি এটা এখানে আমি চিকিৎসাও। দেখেন তার অনুভূতিটা কিভাবে ব্যক্ত করছে। সিফিলিসের ক্ষেত্রে এই যে প্রতিক্রিয়া কিভাবে দেখায়, সাইকোসিসের প্রতিক্রিয়া দেখায় কি রাজন সংক্রমণ দৃষ্টিতে, এরা তার সমস্যাকে এড়িয়ে চলে এবং সে মেনে নেয় যে এই আমার সমস্যাটার মধ্যে কিছুটা ভালো নাও হতে পারে, সীমাবদ্ধতাও আছে, অতএব এটি আর সিফিলিসের ক্ষেত্রে রাজন সংক্রমণ কিভাবে ব্যক্ত করার অনুভূতি দেখেন। ডাক্তারবাবু চিকিৎসা করে লাভ নেই, আমার যে অবস্থা তাতে আমার আর বাঁচার কোনো আশা নেই। এটা দেখেন কোন জায়গায় গেছে। রোগীর অনুভূতি থাকে সিফিলিস লেভেলে, আপনি আমি কেউ চেষ্টা করে আমাকে আর ভালো করতে পারবেন না, আমার ভালো হওয়ার মতন কোনো অবস্থা নাই শরীরের, আমি কোনো আশা আরো দেখি না। এরা কিভাবে প্রতিক্রিয়া দেখায়? কোন হতাশ বা ডিসপেয়ারে পড়ে এবং অনেক সময় এতটা ডিসপেয়ার হয়ে পড়ে যার ফলে সে ডিস্ট্রাকটিভ হয়ে পড়ে, ধ্বংসাত্মক হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এই হলো সংক্রমণের। সংক্রমণের মূল কথা আমরা কি দেখলাম? সমস্যাটি ছোট সমস্যা দেখে গুণ দেয় তাহলে সোরা, সমস্যা লুকানোর চেষ্টা করে তাহলে সাইকোসিস। এমন সমস্যা যে সমস্যাটাকে ধ্বংস করে দেবে মনে করে সিফিলিস। এভাবেই ডাক্তার সংকরণ সেটাকে দেখছেন। ভিতর কাজ কিভাবে দেখেন? তিনি ইমিউন সিস্টেম বা প্যাথোলজির উপরে একটু গুরুত্ব দেন বেশি। একটা ভিতর কাজ মায়াজমকে চেনার জন্য ডিফেন্স মেকানিজম, আর সব জায়গাতেই ডিফেন্স মেকানিজম বা ইমিউন সিস্টেমকে তিনি
বেশি পর্যবেক্ষণ করেন। কিভাবে চিনলেন? শরীরের তীব্র প্রদাহ, লাল হওয়া, জ্বালা বা চর্মরোগ, মানে ইমিউন সিস্টেম ভাবছে একই ভাব, অর্থাৎ ইমিউন সিস্টেম সক্রিয়। যেমন বারবার ডাক্তার পাল্টায়, পাবেন পরবর্তী সময় বারবার ডাক্তার পায়, হয় না, আমি হতাশা নেই। এখানেও বলছে শরীরে একটা লাল হচ্ছে, জ্বালা প্রাইসিং হচ্ছে, বা রেডিশ একটা কন্ডিশন আসছে, চর্মরোগ দেখা দিচ্ছে, অর্থাৎ তার ভিতরের ইমিউন সিস্টেমটা সক্রিয় হচ্ছে, সে যুদ্ধ করছে, যুদ্ধ করে সংগ্রামে টিকে থাকার চেষ্টা করছে। এটাই হলো ছোরা। মানে ইমিউন সিস্টেমটা উনি বলতে চাইছেন যে এর অর্থ হলো ইমিউন সিস্টেমটা সক্রিয়। ছোরা মানেই শরীরের বাঁচার চেষ্টা, ছোরার বহিঃপ্রকাশ মানেই শরীর দৃষ্টিতে। সাইকোসিস মায়াজমের ক্ষেত্রে বিতর্ক বললেন শরীর আর যুদ্ধ পায় না, তখন এক জায়গায় জমা করে রাখে, ফলে টিউমার কি ইমিউন সিস্টেম কিছুটা আপোষ করছে, মানে উনি আর পায় না, ঠিক আছে আমি আর পারছি না, এখন তুমি তোমার মতো স্টোর করো, জমা করে যাও। অর্থাৎ ইমিউন সিস্টেমের কর্মক্ষমতা থেমে গেছে, যে কারণে স্টোর হচ্ছে। ইমিউন সিস্টেমটা কিছুটা আপোষ করছে, ভিতরে স্রাব গুলো ঘন হলুদ বা সবুজ রঙের হচ্ছে, যেটা নর্মাল স্বাভাবিক ছিল সেটা স্বাভাবিক নেই, অর্থাৎ ইমিউন সিস্টেমের সঙ্গে না, যে কারণে আপোষ করে। এই ডিফেন্স মেকানিজম কথা বারবার বলছেন। সিফিলিসের ক্ষেত্রে উনি বললেন যখন টিস্যু মরে যায় বা পচে যায়, গ্যাংগ্রিন, আলসার, হার্ট অ্যাটাক, এর অর্থ কি ইমিউন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ছে, শরীর নিজেকে রক্ষা করতে পারছে না। আমরা ভিতর কাছে হেলথ অফ লেভেল সায়েন্স অফ হোমিওপ্যাথি পড়লে আমরা দেখি তিনি লেভেল গুলো কিভাবে ব্যাখ্যা করছেন, চারটে লেভেল কি 12টা স্তরে কিভাবে দেখিয়েছেন তিনি, চারটি গ্রুপে 12টা স্তরে। মূল কথা হচ্ছে শরীরের প্যাথোলজি দেখতে বলছে, এটি কেবল লাল হয়ে ফুলছে ছোরা, নাকি দলা হয়ে বা দলা পাকিয়েছে সাইকোসিস, নাকি পচে গর্ত হয়ে গেছে সিফিলিস। এভাবেই মায়াজমকে চেনার পরামর্শ দিয়েছেন ভিতরকাস। আমরা এই যে আলোচনা করলাম তিনজনের চেনার কথাটা, সেখানে আমরা একটু ডাক্তার কেন্ট কি বলছেন আমরা এক কথায় দেখি একটু। লক্ষণ ফাংশনাল ক্ষেত্রে ছোরা, গ্রোথ যদি গ্রোথ হয় তাহলে সেটা সাইকোসিস, আলসার হলে সিফিলিস। ডাক্তার সংক্রমণ বলছে অনুভূতি স্তরে, সেন্সেশনাল লেভেলে চেষ্টা করে ছোরা, লুকিয়ে রাখে সাইকোসিস, হাল ছেড়ে দেয় সিফিলিস। ডাক্তার ভিতরকাস প্রদাহ হয়, প্রদাহ হলেই ইনফ্লামেশন হলেই বুঝতে হবে দেহ সংগ্রাম করছে, সেটি ইসিকের মাধ্যমে হতে পারে, ইরিটেশনের মাধ্যমে হতে পারে, মেন্টালি ইরিটেট হতে পারে, সে অস্থিরতা কাজ করতে পারে, খিটকে হতে পারে। এ বিষয়গুলো আমরা পরবর্তী সময় অনেক ভালো আলোচনা হবে, এগুলো নিয়ে আমি ধারণা দিচ্ছি শুধুমাত্র। তাহলে ভিতরকাস বললেন প্রদাহ যেখানেই প্রদাহ দেখবেন সেখানেই ছোরা, যেখানেই টিউমার সাইকোসিস দেখবেন, মানে দেখবেন গ্রোথ দেখবেন সাইকোসিস, যেখানে পছন্দ দেখবেন সেটা সিফিলিস। এই তিনটি পদ্ধতি জানা থাকলে আমরা রোগীর মানসিক অবস্থা, শারীরিক গঠন
এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট সব দিক থেকেই আমরা এই তিনজনের মতবাদকে চিন্তা চেনার চেষ্টা বুঝতে পারি, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের চেনার যে পদ্ধতি, তাহলে আমরা মহাজনকে সহজেই চিনতে পারি। আমরা এর ব্যাখ্যা সামনে আমরা অনেক আলোচনা করবো, মহাজনের উপরে অনেকগুলো ক্লাস হবে। আমরা এবারে আসি, এত কথা বললাম, এত ভাবে চেনার কথা বললাম, তাহলে মহাজনের কতটা প্রয়োজনীয়তা, অর্থাৎ প্রয়োজন হোমিওপ্যাথিতে মহাজনের প্রয়োজনীয়তা কি এক সঙ্গে আলোচনা করে গেছি আমরা। হোমিওপ্যাথিতে মায়াজমের জ্ঞান ছাড়া ক্রনিক ক্ষেত্রে কোনোভাবেই ভালো চিকিৎসা দেওয়া সম্ভব নয়। মায়াজম প্রয়োজন এ কারণে রোগের মূল উৎপাদন করে। মায়াজম প্রয়োজন, রোগ কেন সারে না? আমরা অনেক সময় ইন্টার কারেন্ট মেডিসিন ব্যবহার করি, মধ্যবর্তী মেডিসিন, কিন্তু ভালো কাজ করছে না, সুন্দর লক্ষণ আছে কিন্তু ব্যারিয়ার হচ্ছে, এক্ষেত্রেও মায়াজমের প্রয়োজন। বংশগতি নির্ণয়, মায়াজম বংশ পরম্পরায় যেহেতু তার বিস্তার, শিশু জন্মের পর তার পারিবারিক ইতিহাস ও মায়াজম বিচার করে ঔষধ দিলে ভবিষ্যতে জটিলতা অনেকটাই কম হয় এবং অনেকটা ঝুঁকি এড়ানো সম্ভব হয়। এই যে মায়াজমের প্রয়োজনীয়তা, আমরা আমার বইয়ে যখন আমি কাজ করছিলাম বইয়ে, তখন আমাকে ডাক্তার বিজয় চন্দ্র দে, আজকের সঞ্চালক, সে আমাকে রিকোয়েস্ট করছিল, স্যার বংশগতি যেটাকে আমরা বলি, মানে বংশগত রোগের ক্ষেত্রে আমরা কিভাবে মায়াজমকে চিনতে পারি, এটা সাথে যুক্ত করতেন মায়াজমের সঙ্গে। আমি সেখানে বংশগত রোগের ভিত্তিতে মায়াজম নির্ণয়ের সংক্ষিপ্ত তালিকা আমি একটা জায়গা এখানে এনেছি, সেটা আমরা আলোচনা করি একটু। বংশগত অভাব বা ত্রুটি, সাধারণত আমরা বলি সবসময় বলি ল্যাক, যেখানে কমতি, কমজোরি সেখানেই সোরা, যেখানে ইসিং সেখানেই সোরা, যেখানে ইরিটেশন সেখানেই সোরা। সে ব্যাখ্যা আমরা পরে আলোচনা করব। তো যদি দেখা যায়, যদি পরিবারের বংশ বা নিচের জিনিসগুলো আমরা দেখতে পাই, নিচের ধাপগুলো আমরা আলোচনা করতেছি, দেখা যায়, তা আমরা বুঝবো সেখানে সোরা প্রধান। যেমন চর্মরোগ, বংশে যে চুলকানি দেখা যায়, খুশকি, কোষপাসরা, একজিমের ইতিহাস, যা মলম দিয়ে চাপা দেওয়া হয়েছে, আমরা ধরে নেবো যেখানে সোয়ার প্রাধান্য বেশি। যেখানে স্নায়বিক রোগ থাকবে, মৃগ রোগ, যেখানে ইপিলেপসি বলি, হিস্টেরিয়া, এসব ক্ষেত্রে আমরা যখন পাবো আমাদের কেস হিস্ট্রিতে, প্রিভিয়াস হিস্ট্রিতে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, তখন আমরা সেটাকে সোরা হিসেবে গণ্য করব, প্রাধান্য দেব। এছাড়া মেন্টাল ডিজিজ, পরিবারে দেখা যায় পাগলামি, অতিরিক্ত অ্যাংজাইটিতে ভোগেন মানুষগুলো, বাবা মা ভোগেন, বা তাদের মধ্যে খুব ইরিটেট কন্ডিশনের মানুষগুলো বেশি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমরা ধরে নেব সোরার প্রাধান্য সেখানে বেশি। রেসপিরেটরি ইস্যু, আপনার তো শুষ্ক কাশি বা শ্বাসকষ্টটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু এই শুষ্ক কাশি আছে, অনেক শুষ্ক কাশি আছে, এবং বংশগতভাবে অ্যাসিডিটি, গ্যাস বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, এগুলো সোরা লক্ষণ হিসেবে আমরা প্রাধান্য হিসেবে গুরুত্ব দেব। যদি ফ্যামিলি সাইকোলজিস্ট কিভাবে চিনবো, যদি দেখা যায় বংশে তার টিউমার, আসিল, সিস্ট, জরায়ুতে ফাইব্রয়েডের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সাইকোলজিকে গুরুত্ব দিতে পারি। বাত ব্যথা,
বংশগত বাতের ব্যথা, গেটে বাত, জয়েন্টে ফুলা, কিডনিতে পাথর, হৃদয়তে পাথর হওয়ার যে পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, এগুলো আপনার সাইকোসিসকে হ্রাস করাতে পারে। বিশেষ করে বংশে দেখা যায় ভেনারেল ডিজিজ, যেটাকে আমরা বলি, রোগ হচ্ছে গনোরিয়া রোগ হওয়ার ইতিহাস, তাহলে আমরা সেটাকে সাইকোসিস মায়াজমের প্রাধান্য দেই বা দেওয়ার কথা বলছে এখানে। হার্ট ডিজিজ, যেটা হার্টের বাল্ব অনেক সময় দেখা যায় লিভার ফ্যাটি হয়ে যায়, হার্টের এংলার্জ হয়ে যায়, এংলার্জমেন্ট হয় হার্ট, যেখানে আমরা অতি বৃদ্ধি দেখবো, অতি বৃদ্ধি যেখানে দেখবো, সেগুলো বংশ দেখি আমরা এই ধরনের সমস্যা, তাহলে আমরা ধরে নেব যেখানে মেন্টালি ক্ষেত্রে আমরা দেখব যে বাবা মা একজন আরেকজন সন্দেহ করেন, ভীষণ সন্দেহ করেন, এবং খুব চাপা স্বভাবের মানুষ, সবকিছু হাইড করার চেষ্টা করেন, সেগুলো আমরা যখন ইতিহাসে পাবো, তখন আমরা কিন্তু সাইকোসিস হিসেবে প্রাধান্য দিয়ে চিকিৎসায় মনোনিবেশ করার চেষ্টা করব। এবার আমরা দেখি সিফিলিস। সিফিলিস মায়াজমকে আমরা খুব জানি, ধ্বংসাত্মক একটি মায়াজম। আমরা যদি বংশে অঙ্গহানি বা ধ্বংসাত্মক রোগ থাকে, তবে সেক্ষেত্রে আমরা সেপারেটিক মায়াজমকে প্রাধান্য দিয়ে সামনে আনার চেষ্টা করব। পরিবারের ঠোঁট কাটা আছে, তালু কাটা, হাড় বাঁকা, অসম্পূর্ণ অঙ্গ নিয়ে শিশু জন্মার ইতিহাস, এটিও কিন্তু সেপারেটিক মায়াজমের একটা দিক। বংশে কম বয়সে অন্ধত্ব হয়ে যাওয়া, অনেকে আমরা দেখি যে বাবা মা বা দাদারা অন্ধ হয়ে গেছে বা বধির হয়ে গেছে, কানে কম শুনছেন, এই যে যার বিকলাঙ্গতা, ইন্দ্রিয় বিকলাঙ্গতা, এটা কিন্তু সিফিলিসের একটা প্রাধান্য প্রকাশ করে। আলসার, সব ধরনের আলসার, ক্যান্সার অবশ্যই একটা মায়াজম না, মিশ্র মায়াজমের একটা পলি মায়াজমের একটা ক্ষেত্র, সেখানে আমরা আলোচনা। তো আলসারেশন যেখানে আমরা দেখবো, যেখানে থাকবে, যেখানে ক্ষত থাকবে, যেখানে গ্যাংগ্রিন, আলসার, এই সব জাত যেখানে দেখবো, সেগুলি আমরা মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সেখানে সেভিলিটিকের কথা ভাববো। এই যে মেয়েদের যে গর্ভপাত হয়, বারবার গর্ভপাত হয়, এটা কিন্তু সেভিলিটিক মায়াজমেরই প্রাধান্যের কারণে হয়ে থাকে। মানসিক বিকৃতি, আত্মহত্যার প্রবণতা, নেশা প্রবণ মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যে আমরা দেখি, সেক্ষেত্রে আমরা সেপারেটিক মায়াজমকেই প্রাধান্য দেব। টিউবারকুলার মায়াজম কিভাবে আমরা চিনি? টিউবারকুলার একটি ডায়াথিস, অনেকে বলেন ডায়াথিসিস, কিন্তু এর যে ব্যক্তি, এটি নিয়ে বিতর্ক আছে। আমি এখানে টিউবারকুলার মায়াজম হিসেবে বলবো, সে ব্যাখ্যা আমি করবো। টিউবারকুলার মায়াজমে দুটি মায়াজমের সংমিশ্রণ আমরা জানি, মিশ্র মায়াজম, সোরা এবং সেপারেটিক। তো বিশেষ করে বংশে আমরা দেখি ফুসফুস এবং গ্ল্যান্ডের দুর্বলতা থাকলে আমরা সাধারণত সেক্ষেত্রে টিউবারকুলার মায়াজমকেই সেখানে প্রাধান্য দিয়ে থাকি। যেমন টিউবারকুলার যক্ষা, কারো টিবি বা যক্ষা ইতিহাস থাকলে এটি সবচেয়ে বড় লক্ষ্য আমরা গণ্য করি। গ্ল্যান্ডের সমস্যা, ঘাড়ে বা শরীরে গ্ল্যান্ড ফুলে যাওয়া, টনসিলের সাইকোসিস সমস্যা, যেহেতু মিশ্র মায়াজম, তো নাক দিয়ে, এর মুখ দিয়ে বা অংশ থেকে প্রচুর রক্ত আসে, দেখা যায় বংশে। ভালো খাওয়া দাওয়া করে, তারপর শুকিয়ে যায়, শরীর ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা, শরীর শুকিয়ে যাওয়ার প্রবণতা। অনেক লোকেরই বলে, স্যার এত ভালো খাওয়া দাওয়া করে ছেলেটা আমার, কিন্তু ছেলেটার স্বাস্থ্য মোটে ভালো হয় না। ঠান্ডা লাগার প্রবণতা, কোল্ড সাসেপ্টিবিলিটি আমরা যেটাকে বলি, সামান্য আবহাওয়া পরিবর্তন অভিযোগ করে, এখন ঠান্ডা লাগলেই আর বাঁচতে পারি না, সামান্য সর্দি কাশিতে ভোগে। এইসব বিষয়গুলো বংশগত ভাবে, এইটি কিন্তু ডাক্তার বিজয় চন্দ্র দের পরামর্শে আমি যোগ করেছিলাম। পরবর্তী সময় উনি আমাকে রিকোয়েস্ট করছিলেন বিষয়টা যোগ করার জন্য,
আমি ওনার কথা রাখার চেষ্টা করছি খুব ভালোভাবে, কারণ এর ব্যাখ্যা পরবর্তী সময় আছে তো অনেক, এই জন্য আমি অতটা বেশি যোগ করতে পারি নাই। এবার আমরা দেখবো এই যে মিশ্র মায়াগম ও চিকিৎসার শুরুর ধাপ। মিশ্র মায়াজম বা পলি মায়াজম, যখন একজন রোগীর শরীরে একাধিক মায়াজম, বিশেষ করে বর্তমান সময়ে আমরা সিঙ্গেল মায়াজমের কোন রোগী একদম পাই, বর্তমান সমাজে সিঙ্গেল মায়াজমের কোন রোগী নেই একদম। আমাদের সব ভুল ধারণা হচ্ছিল, আমরা ভাবতাম অনেক ওষুধ সেগুলো তার মায়াজমিতে খুব দিক নেই। এখন আমরা দেখি সব ওষুধেরই কম বেশি মায়াজমিক দিক রয়েছে। তো যখন দেখা যায় যে একজন রোগীর শরীরে একাধিক মায়াজম একত্রে অবস্থান করে এবং একটা জ্বর এখানে, তখন তাকে আমরা বলি আমরা এই মিশ্র মায়াজমের চিকিৎসা নিয়ে এখানে একটু হালকা আলোচনা করবো, পরবর্তী সময় এগুলো নিয়ে বেশি আলোচনা করবো। শরীরে একাধিক মায়াজম যখন থাকবে, অনেকেই প্রশ্ন করে দেখছি কথা বললেই, স্যার আমরা কি এখন সিঙ্গেল মায়াজম রোগী পাই কিনা? প্রশ্ন না। তাহলে এই যে একাধিক মায়াজমের যে সংমিশ্রণ, সেখানে লেয়ার ট্রিটমেন্ট বলা হয়, পদ্ধতি মেনে চলা। যেমন বর্তমান লক্ষণের আপনার রোগীলিপির বিপরীতে যা আসবে, সেক্ষেত্রে আপনি লক্ষণের গুরুত্ব দিয়ে রোগীর শরীরে অতীতে বা বংশে কি ছিল, আজকে বর্তমানে কোন মায়াজমটি বেশি সক্রিয়, সেটাকেই আমাদের দেখা উচিত। উদাহরণ হিসেবে আমাদের বলি যে একজন রোগীর সিফিলিস বা কজেস আছে, কিন্তু বর্তমানে তার শরীরে সাইকোসিস বা আসিল টিউমারের লক্ষণ প্রবল, সেক্ষেত্রে আমাকে প্রথমেই অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে বর্তমান কষ্টকে লাঘবের কথা অনেকে বলছে। সোরাজে থাকে প্রাধান্য। আমাদের মহাত্মা হ্যানিম্যান তিনি কিন্তু বলছেন সবসময় সোরাকে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো দ্বিমত আমারও নাই, বোধহয় অনেকেরই নাই। কারণ সোরা হচ্ছে আদি, সব রোগের মূলেই সোরা থাকে। যদি দেখেন রোগীর লক্ষণগুলো অস্পষ্ট বা মিশ্রিত, হ্যানিম্যানের কথা এটা, তাহলে কোন মায়াজমকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তখন অবশ্যই অ্যান্টিসোরিক ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করার কথা বলছে হ্যানিম্যান, এবং সেটি নিরাপদের কথাও তিনি বলছেন, সেটি নিরাপদ রোগীর জন্য। এতে সত্য লক্ষণগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। আর একটা পদ্ধতি আসছে জিগজ্যাগ। মিশ্র মায়াজমের চিকিৎসার ক্ষেত্রে সোজা পথে চলা যায় না অনেক সময়। প্রথমে হয়তো উপরের স্তরের চিকিৎসা করলেন, অনেকে করেন সেটি সেরে গেলে নিচের স্তরে সিফিলিস ভেসে উঠবে, তখন ঔষধ দিতে হবে। শেষে দেখা যাচ্ছে আসল সোরা বা চুলকানি বেরিয়ে আসছে। একজনে একটা প্রশ্ন করছেন, আমি উত্তরটা শেষে দেবো, আপনি প্রশ্ন থাকবেন, আশা করি উত্তর শেষে দেব। শেষে দেখা গেল আসল সোরা বা চুলকানি বেরিয়ে এসছে। এভাবেই ধাপে ধাপে আরোগ্য করতে হয়। সার কথা হচ্ছে চিকিৎসা শুরুর সময় বর্তমান কষ্ট যে মায়াজমের পরিচয় দেয়, সেই মায়াজমকে লক্ষ্য করেই প্রথম ওষুধটি নির্বাচন করতে হয়। ভেতরের সুপ্ত মায়াজম নিয়ে শুরুতে চিন্তা করার অনেক ক্ষেত্রেই প্রয়োজন
অনেকেই মনে করেন না, কিন্তু হ্যানিম্যান যেভাবে বলছে সেটি আদর্শ পদ্ধতি আমার কাছে মনে হয়। আমরা এই যে মায়াজম সম্পর্কিত আলোচনার সামনে যাচ্ছি, তো কেবল প্রাথমিক আলোচনা শুরু করছি। এই যে মায়াজম সম্পর্কিত যে বিষয়টি ভিন্ন মতর্ক অনেক আছে, এগুলো নিয়ে একটু কথা বলি। ছোটা বনাম ইসকাবিজ বিতর্ক, এই বিতর্কটা অনেক পুরনো, বিখ্যাত বিতর্ক। যেমন হ্যানিম্যানের মতে, হ্যানিম্যান বলছিল আমাদেরকে সোরা মায়াজমের উৎপত্তি হয়েছে চুলকানি বা চর্মরোগ চাপা দেওয়ার ফলে। সমালোচক যারা, তাদের মতে হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৎকালীন প্যাথোলজিস্ট এর বিরোধিতা করে, বলেন সামান্য একটি পরজীবী পোকা কিভাবে মানুষের শরীরের ভেতরে হাজার হাজার জটিল রোগের জন্ম দিতে পারে, তারা এটাকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেন। আমাদের হোমিওপ্যাথির ব্যাখ্যা, আমাদের হোমিওপ্যাথিতে বিজ্ঞ হোমিওপ্যাথরা ব্যাখ্যা করেন হ্যানিম্যান এই ক্ষুদ্র পোকাটিকে রোগের কারণ বলেননি, তিনি বুঝিয়েছেন যখন বাহ্যিক ঔষধ দিয়ে ওই চুলকানিদের জোরপূর্বক শরীরের ভিতরে থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন শরীরের ভিতরে যে বিষক্রিয়া বা সংবেদনশীলতা তৈরি হয়, সেটাই হলো সোরা। পোকাটি কেবল একটি মাধ্যম মাত্র। জীবাণু তত্ত্ব বনাম মায়াজম, জীবাণু তত্ত্বের সঙ্গে অনেকে এটি মেলানোর চেষ্টা করেন। আধুনিক যে বিজ্ঞানের মত হচ্ছে রোগ হয় ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে, এখানে অদৃশ্য কোনো মায়াজম বা দোষের অস্তিত্ব নেই। এটা আমরা হোমিওপ্যাথরা বিশ্বাস করি কি? হোমিওপ্যাথরা বলেন জীবাণু কেবল তখনই রোগ সৃষ্টি করতে পারে যখন শরীরের ভিতরে উপযুক্ত পরিবেশ বা জমি থাকে। যে কথাটা ভিতরের কাজ বারবার করে বলছে, উর্বর জমি থাকতে হবে। কেঁচো মারলে তো হয় না, কেঁচো যেখানে তৈরি হয় সেরকম পরিবেশটাকে যদি না থাকে তাহলে কেঁচো হয় না। এই যে উর্বর জমি, সেটাই হলো মায়াজম। আমরা প্রচুর দেখি, কিন্তু রোগী চর্মরোগ তো দেখি অ্যালোপ্যাথিতে একটাও ভালো হয় না। একটা চর্ম রোগের রোগী অ্যালোপ্যাথিতে ভালো হয় না, সাময়িক কিছুটা উপশম হয়। তাহলে আমাদের বিজ্ঞান সত্য। আমাদের কাছে আসলে আমরা যখন অ্যান্টিসেপ্টিক ওষুধগুলো প্রয়োগ করতে পারি ঠিকভাবে লক্ষণ সাদৃশ্যে, তখন দেখি সেগুলো ভালো হয়। মায়াজমের সংখ্যা নিয়েও একটা বিতর্ক আছে। এক ভদ্রলোক একটু আগে আমাকে একটা প্রশ্ন করছিলেন, বোধহয় ধরনেরই, মায়াজম কয়টি? এটি নিয়ে হোমিওপ্যাথদের মধ্যেই দুটি ভাগ আছে। যারা ক্লাসিক্যাল বা রক্ষণশীল, অনেক বিশুদ্ধবাদী হোমিওপ্যাথ মনে করেন হ্যানিম্যান যে তিনটি মায়াজমের কথা বলছেন, মৌলিক মায়াজম বলে আমরা যেটাকে, সোরা, সিফিলিস এবং সাইকোসিস, এর বাইরে আর কোনো মায়াজম নেই। বাইরে যা কিছু আছে এই তিনটি থেকেই বা তিনটি মায়াজমেরই মিশ্রণ। আধুনিক মতে, এখন আধুনিক হোমিওপ্যাথদের মতে, জেমস টাইলার কেন্ট, অ্যালেন, রাজন শঙ্করন মনে করেন যুগের সাথে রোগের ধরন বদলাচ্ছে, তাই ক্যান্সারের মতো জটিল রোগে ক্যান্সার মায়াজম, এইডস এর মতো রোগের ক্ষেত্রে আলাদা মায়াজম থাকা যৌক্তিক। তারা মায়াজমের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেও বিশ্বাসী। যেমন রাজন শঙ্কর এই মৌলিক মায়াজম তিনটি, টিউবারকুলার মায়াজম আর একটি মিশ্র, এর সঙ্গে তিনি আরো অন্যান্য, ওনার আবিষ্কার না সবগুলো, উনি শুধু এক জায়গায় নিয়ে আসছে, উনি 10টি মায়াজমের কথা বলছেন। আর মায়াজম নিয়ে সেটা হচ্ছে
বংশপতি বনাম মায়াজম। আধুনিক যুগে প্রশ্ন উঠছে, মায়াজম কি আসলে জিনগত ত্রুটি? বিতর্ক, অনেকে বলছেন মায়াজমের একটি কাল্পনিক ধারণা। আধুনিক ব্যাখ্যা অনেকে করছে, বর্তমান সময় অনেক গবেষক মায়াজমকে জেনেটিক প্রিডিসপোজিশন বা বংশগত রোগ প্রবণতা হিসেবে মেনে নিয়েছেন। অর্থাৎ আপনার বাপ দাদা ডায়াবেটিস বা যক্ষা ছিল, তাই আপনার জিনে সেই রোগের সুপ্ত বীজ লুকিয়ে আছে। বিজ্ঞানের এই কথাকেই হোমিওপ্যাথিতে মায়াজম নামে পরিচিত। আর একটা জায়গায় বিতর্ক আছে, প্যাথোলজি বনাম একদল বলছে মায়াজম হলো শরীরের টিস্যু বা কোষের পরিবর্তন, প্যাথোলজিক্যাল চেঞ্জ। আর একদল বলছে মায়াজম কোনো শারীরিক পরিবর্তন নয়। আমরা যারা হোমিওপ্যাথ ক্লাসিক্যালে তারা ভাবি মায়াজম কোনো শারীরিক পরিবর্তন নয়, এটি সম্পূর্ণ শক্তিগত বা আধ্যাত্মিক দূষণ বা মনের স্তরে আগে কাজ করে পরে শরীরে আসে। সারসংক্ষেপে এই সমালোচনার সারসংক্ষেপ হচ্ছে, মায়াজম নিয়ে বিতর্ক থাকলেও দিন শেষে সকল অভিজ্ঞ হোমিওপ্যাথ একমত যে রোগীর ব্যারিয়ার্স টু কিওর বা আরোগ্যের পথে বাধা দূর করতে মায়াজমের জ্ঞান অপরিহার্য। আধুনিক বিজ্ঞান যাকে ইমিউন সিস্টেম এর ত্রুটি বা জেনেটিক রোগ বলছে, হোমিওপ্যাথিতেই তাকে 200 বছর আগে মায়াজম হিসাবে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান চিহ্নিত করে গেছেন এবং আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে বাস্তবেও তার প্রতিফলন ঘটতে দেখি। এটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এবারে আমরা আসবো, আমার সময় শেষ হয়ে গেছে, মায়াজমের শ্রেণীবিন্যাস। আমি কিন্তু একটা প্রাথমিক আলোচনা করলাম শ্রেণীবিন্যাস। এই প্রাথমিক আলোচনায় শ্রেণীবিন্যাসের কথাটাও কিছুটা উঠে আসছে। অর্থাৎ হ্যানিম্যান প্রদত্ত আমাদের মায়াজম হচ্ছে তিনটি, যেটাকে আমরা মৌলিক মায়াজম বলি, সোরা, সাইকোসিস, সিফিলিস। এরপরে যা আসছে অনেকের ধারণা মতে মিশ্র মায়াজম বা এর বাইরে না। আমরা অনেকে টিউবারকুলার মায়াজমকে টিউবারকুলার ডায়াথিস হিসেবে ব্যাখ্যা করছে। আমরা এই মৌলিক মায়াজমের আজকে একটি মায়াজম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সোরা। এতক্ষণ আমাদের আলোচনায় সংক্ষিপ্ত উঠে আসছে, আমরা এবার ব্যাখ্যায় যাব। আমরা চিকিৎসা করি, আমাদের চেনা দরকার, আমাদের রোগীকে বোঝা দরকার যে আমার সামনে যে রোগীটি এসছে, কথা বলছেন, তিনি কি সোরা, সাইকোসিস, সিফিলিটিক বা মিশ্র, সেটাকে আমরা চিনবো কিভাবে? সেটি সোরা। হ্যানিম্যানের কথা হচ্ছে সোরা হলো সকল রোগের ধরনী বা আদি কারণ, সোরাকে বলছেন। তিনি বলছেন চরম এবং ফুলকে চাপা দেওয়ার ফলেই সোরার উৎপত্তি। তাহলে এখন মূল কথা কি পাই আমরা? সোরার মূল কথা হচ্ছে অভাব, ল্যাক অর হাইপ। যেখানেই ঘাটতি, যেখানেই কমজোরি, যেখানেই অভাব, সেটা মানসিক হোক, মানসিক স্তর হতে পারে, শারীরিক স্তর হতে পারে। জ্বালা, যেখানেই জ্বালা, যেখানেই অস্থিরতা, যেখানেই চুলকানি, সবার মূল কথা হচ্ছে অভাব, জ্বালা, চুলকানি। সোরার স্বভাব কি? শরীরে কোনো কিছুর অভাব দেখা দেয়, পুষ্টির অভাব, ধৈর্যের অভাব,
এরকম সব জায়গাতেই ল্যাক হচ্ছে, ল্যাক, এই ল্যাক অর হাইপো অর স্কান্টি, দ্যাটস দ্য সোরা। ল্যাক, হাইপো, স্কান্টি। এরা মানসিকভাবে সংকীর্ণ থাকে, এদের অভাব থাকে, মানসিকতার দিক থেকেও তারা সংকীর্ণ থাকে, হাইপো থাকে। রোগী অত্যন্ত উদ্বেগ প্রবণ হয়, এরা ভীরু হয়, এরা খুব ফিউচার অ্যাংজাইটিতে ভোগে, মানে অ্যাংজাইটি ফর ফিউচার খুব ভাবে। তারা ভাবে সবসময় তাদের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা থাকে। আমরা যদি দেখি সবসময় অ্যালার্জি, চুলকানি, সর্দি, কাশি, গ্যাস, অম্বল, একটা ফাংশনাল সমস্যা, কিন্তু ফাংশনাল চেঞ্জ ঘটে না। সোরায় কখনো তার শারীরিক একটা যেটাকে আমরা বলি তন্তুগত পরিবর্তন ঘটে না। সোরায় তন্তুগত পরিবর্তন ঘটে। এখন আমরা সোরাকে চিনব কি করে? হোমিওপ্যাথির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান তিনি বলছেন সোরা হচ্ছে সকল রোগের জননী। মানুষের প্রায় 85% রোগ এই সোরার কারণেই হয়ে থাকে তিনি বলছেন। একে ফাংশনাল ডিসঅর্ডার বা ক্রিয়াগত গোলযোগ সৃষ্টিকারী মায়াজম বলা হয়। কিন্তু তন্তুগত কোনো পরিবর্তন ঘটে না, প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে না। সোরা মায়াজমকে চেনার জন্য এর প্রধান শারীরিক এবং মানসিক গুলো নিয়ে আমি একটু কথা বলি। আমরা আগে আসি মানসিক স্তরে, তাকে আমরা কিভাবে চিনি, মানসিক লক্ষণটা কিভাবে চিনব। সোরা যেহেতু আমাদের ইরিটেট একটা হয়, একটা মানে অ্যাংজাইটি থাকে, এ কারণে আমরা দেখব সোরার প্রধান কথা হলো দুশ্চিন্তা। কোনো পরিবর্তন হয়, টেস্ট করছে বারবার করে, কিন্তু তার কোনো প্যাথোলজিক্যাল পরিবর্তন, সে আবার আর ডাক্তারের কাছে গেছে, গিয়ে আবার টেস্ট করছে, আবার এক ডাক্তারের কাছে গেছে, আবার টেস্ট করছে। এই যে তার শরীরটা নিয়ে সবসময় একটা অ্যাংজাইটি তিনি ভোগেন, ভবিষ্যৎ নিয়ে ভোগেন, কি হবে, আমার সংসার চলবে তো, আমার স্বাস্থ্য কি, এই ডাক্তার পারলো না, তার ডাক্তার কাছে ডাক্তার। এই যে ড্রাইভিং প্লেস টু প্লেস মানসিকতা এরকম তৈরি হয়। এই ধরনের ভাবনা এদেরকে কুড়ে কুড়ে খায়। তাদের মধ্যে একটা ফিয়ারনেস আমরা দেখি, ফিয়ার দেখি কিভাবে, সেটা প্রচুর ভয় কাজ করে, মৃত্যু ভয়, অসুখর ভয়, ভূতের ভয়, একা থাকা, নানা ধরনের ভয় সোরা রোগীদের মধ্যে জেঁকে বসে। এদের মানসিক স্তরে আও দেখা যায় রেস্টলেস কন্ডিশন থাকে, না এক জায়গায় স্থির থাকে না, এক জায়গায় বিছানা বসতে পারে না, এক ভাবনা ভাবতে পারে না, এক চিন্তা করতে পারে না, এক ডাক্তারের কাছে থাকতে পারে না। এরা বেশ ভাবুক, বেশ ফিলোসফার মুডের হয়। বুদ্ধি এবং স্মৃতিশক্তি, সাধারণ সোরা রোগীদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ হয়। যেসব বাচ্চারা দেখবেন খুব সুন্দর শেখে, খুব দ্রুত শিখতে পারে, এরা বলে, মা বলে স্যার একবার পড়ালে আর ভোলে না, এরা সৃজনশীল হয়। এখন দেখুন, এরা যদি বয়স্ক লোক হয়, এরা খুব ভাবুক হয়, এরা খুব দার্শনিক হয়। ধর্মভীরুতা, এরা সবসময় সৃষ্টিকর্তাকে খুব ভয় পায়। এদের মধ্যে পাপ বোধ থাকে এবং এরা পাপ বোধে ভোগে। হতাশা নয়, সংগ্রাম। যেটা আমরা আগে আলোচনায় বুঝে আসছি, সোরা রোগীরা ভাবে না যে সে ভালো হবে না, সবসময় তার মধ্যে একটা আশা কাজ করে
সে ভালো হবে এবং ভালো হওয়ার নিমিত্তে সে সংগ্রাম চালিয়ে যায়। এরা শিবিরের মতো হাল ছাড়ে না, এরা ভাবে সমস্যা আছে, চেষ্টা করে ঠিক হবে। এরা বলেও আমি অনেক টেনশন করি না, শরীর নিয়ে আমি কি চিন্তা করেন না, আমার কোনো টেনশন নাই, আমি জানি চিকিৎসা করলে এটা ভালো হবে। এই জায়গাটা সূরা মাআরুজ প্রবল। এইগুলো মানসিক স্তরে কিছু আলোচনা করলাম। এবারে বলি সূরার শারীরিক লক্ষণগুলো কেমন। শারীরিক ভাবে সূরা মাআরুজকে চেনার অনেক বড় উপায় হলো স্কিনের সমস্যা এবং অভাব। যেহেতু ইসিং, হাইপো, ল্যাক, স্ক্যান্টি, এই তিনটি কথা সবার ক্ষেত্রে আছে, গুরুত্বপূর্ণ কথা। হাইপো, ল্যাক আর স্ক্যান্টি, দ্যাটস তার সূরা। যেখানে অভাব দেখবেন, কমতি দেখবেন, কমজোরি দেখবেন, সেটাই সূরা। আর ইসিং, চুলকানি দেখবেন। সূরা সাধারণত হয় শুষ্ক, খসখস এবং অপরিচ্ছন্ন। চুলকানির ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো চুলকানির সময় সূরা রোগীরা খুব আরাম পায়, কিন্তু পরে বলে স্যার জায়গাটা খুব জ্বালা করে, খুব বার্নিং সেন্সেশন হয় এবং খুব পেইনফুল হয়। যে দেখবো আরাম বোধ করে, থামতে চায় না, রক্ত বের করে ফেলে, কিন্তু চুলকানির পরে সে কান্না করে, ব্যথায়, জ্বালা পোড়ায়। এই জায়গাটা সূরার একটা বড় ক্ষেত্র চুলকানির ক্ষেত্রে। সূরার চুলকানি যদি আমরা দেখি শারীরিক স্তরে, সবসময় বিছানার গরমে এদের বা গরমে চুলকানি বাড়ে। এদের ডেফিসিয়েন্সি কোথায়, এদের অভাবটা কোথায়, ঘাটতিটা কোথায়? ডাক্তারবাবু রক্ত তো তা খাইতেই, রক্ত কিন্তু হয় না, রক্ত কমে যায়, রক্ত শূন্যতা। ডাক্তার বলছে আমার ভিটামিনের সমস্যা, ডাক্তার বলছে আমার শরীর শুকিয়ে যাচ্ছে, আমি নিজেও বলছি শরীর শুকিয়ে যাচ্ছে। এই যে হাইপো, একটা ডেফিসিয়েন্সি, ঘাটতি দেখা দিচ্ছে তার শরীরে। যেখানে আমরা এগুলো দেখবো সেখানে আমরা সূরাকে বেশি দেব। কার্যগত কোনো ফাংশনাল ডিসঅর্ডার কেমন, সূরার অঙ্গগত নষ্ট হয় না। আমরা আগে বলছি তন্তুগত পরিবর্তন ঘটে না, কিন্তু অঙ্গগুলো ঠিক মতো কাজ করে না, আকারগত পরিবর্তন হয় না। পেটে গ্যাস, অ্যাসিডিটি, বুক ধরা, মাথা ঘোরা, শরীরে বল না পাওয়া, রক্ত শূন্যতা, এতে আকারগত কোনো পরিবর্তন ঘটে। এখানে বলছে ফাংশনালি ডিসঅর্ডার, একটা কার্যগত সমস্যা দেখা দিচ্ছে, যে অর্গান যেভাবে কাজটা হচ্ছে সেটা করছে না, ফাংশনাল ডিসঅর্ডার হচ্ছে। অধিকাংশ সূরা রোগী শীতে কাতর হয়, এরা শীত করতে পারে না, এরা গায়ে কাপড় জড়িয়ে রাখতে চায়। ক্ষুধার ক্ষেত্রে সূরা রোগী কেমন, সূরা রোগীরা সবসময় হাইপো কন্ডিশনে ভোগে, এদের ক্ষুধা বেশি থাকে, এরা খাওয়ার পরেই তাদের ক্ষুধা লাগে। অনেক সময় সূরা রোগীরা মাঝ রাতে উঠেও খাবার দাবার খেতে চায়। বিশেষ করে সূরা রোগীরা সবসময় মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। গোসলের কথা তো আর সবাই জানি আমরা, সূরা রোগীরা গোসল করতে চায় না, এরা নোংরা থাকে বা থাকতে পছন্দ করে। গোসল করলে এদের সকল ধরনের কষ্ট বেড়ে যায়। আমরা যদি এক নজরে সূরার দেখি, মূল কথা চুলকানি এবং অভাব, ল্যাক, আবার বলছি হাইপো, ল্যাক আর স্ক্যান্ট এবং ইসিং। অনুভূতি জ্বালা করা, সুরসুর করা, ইরিটেশন হয় তার মধ্যে, একটা চঞ্চলতা, রাশ বৃদ্ধি পূর্ণিমায়, অমাবস্যায়, দুপুরে, গরমে, এরকম আছে। স্রাবটা কেমন হয়, শরীর থেকে যা বের হয় সেটা ঘাম হোক, যা কিছু হোক, সেটা থেকে
তাদের খুব দুর্গন্ধ থাকে। প্রকৃতি কেমন? এটি ধ্বংস করে না, কেবলমাত্র বিরক্ত করে, ইরিটেশন অ্যান্ড ইসিং, আকারগত পরিবর্তন হয়। সূরা একটি উত্তেজক মায়াজম, এটি মানুষকে মেরে ফেলে না, কিন্তু শান্তিতে বাঁচতে দেয় না। শরীরের ফাংশন বা কাজগুলোকে এলোমেলো করে দেওয়াই হলো এর প্রধান কাজ, যেটাকে আমরা বলছি ফাংশনাল ডিসঅর্ডার। আমরা যেহেতু ডাক্তারি করি, তো আমরা দেখি আমাদের দেশে সূরা কিভাবে চেনা যায়। আপনার চেম্বারে আপনি হাতের নখ দেখেও সূরাকে চিনতে পারেন। সূরার মূল কথা হচ্ছে হাইপো, যেখানে আমরা দেখবো অভাব, যেখানে দেখবো শুষ্কতা, এই শুষ্কতা তার নখের উপরে প্রভাব বিস্তার করে। দেখবেন সূরার নখগুলো শুষ্ক এবং খসখসে, অর্থাৎ সূরার নখের উজ্জ্বলতা থাকে না। সূরার নখের আগাগুলো ফাটে এবং খুব সহজেই ভেঙে যায়। নখের গোড়ার চামড়া বা তিলতে চাম বলে আমরা, প্রায় নখের গোড়ায় চামড়া ওঠে। অনেক লোক অভিযোগ করে, স্যার দেখেন পোটা নখের গোড়ায় চামড়া ওঠে ফেটে ফেটে। এটি সূরাকে এক সূরার প্রদর্শক লক্ষণ চেনা যায়। অমসৃণতা, নখের উপর তাদের মসৃণ থাকে না, একটু অমসৃণ এবং রুক্ষ হয়। এইভাবে দেখলেও আমরা সূরাকে কিছুটা চিনতে পারি। আমি এই মায়াজমটা নিয়ে আলোচনা শেষ করব। সূরা মায়াজমের রোগীদের কথোপকথন এবং আচরণ। আমার চেম্বার যখন আসে, আপনার চেম্বার যখন রোগী আসেন, তখন তারা কিভাবে কথা বলে। একজন দক্ষ হোমিওপ্যাথ, ভালো পর্যবেক্ষকও বটে, চেম্বারে রোগী আসার পরে তার আচরণ দেখে মায়াজম চেনা সম্ভব। সূরা মায়াজমের রোগীরা মূলত নার্ভাস, বাসাও, দার্শনিক, এতক্ষণ আমরা বুঝতে পারলাম হয়। চেম্বার তাদের কথোপকথন আচরণ থাকা আমরা বুঝতে পারি। চেম্বারে প্রবেশ এরা অস্থির হয়ে পড়ে। ডাক্তারবাবু, আপনার তো অনেক স্টুডেন্ট আছে, আমি বরিশাল থেকে আসছি, আমি অমুক। সে এমন ভাবে চেম্বারে ঢুকবে, এক জায়গায় বসেও সে নড়াচড়া করবে, একবার উঠবে, একবার বসবে, মানসিক ভাবেও সে খুব অ্যালার্ট থাকে কোন দিকে কি হচ্ছে। কথোপকথন কিভাবে করে? বসার সাথেই কোন সময় আপনাকে দেবে না, এরা কথা বলা শুরু করে, মনে হয় তারা তর হয়েছে না, এরা খুব ব্যস্ত ভাব দেখায়, এরা অতিরঞ্জন এবং বাস্তবতা। সূরার রোগীরা তাদের কষ্টকে অনেকটা বাড়িয়ে বলে, মিথ্যা বলার জন্য তারা বাড়িয়ে বলে মনে হয় না। তাদের মধ্যে একটা অ্যাংজাইটি, একটা দুশ্চিন্তা কাজ করে, এ থেকে তারা পরিত্রাণ পেতে চায়, যে কারণে সে আপনাকে আপনার কষ্টটাকে একটু বাড়িয়ে বললে সে ভাবে যে একটু বাড়িয়ে বললে হয়তো আমাকে ডাক্তার একটু ভালো ওষুধ দেবে। যেমন, ডাক্তারবাবু আমার মতো কষ্ট মনে হয় এই দুনিয়ায় আর কেউ নাই, পেটে একটু গ্যাস হলেও মনে হয় আমার পরানটা বের হয়ে যাবে। এরা কথা বলার সময় দেখবেন খুব বিস্তারিত বর্ণনা দেয়, একটি ঘটনা বলতে গিয়ে বিশাল ভূমিকা পাবে, থামিয়ে দিলেও তারা থামতে চায় না। এরা হ্যানিম্যান বা কেন্টের মতে সূরা রোগীরা খুব দার্শনিক, তাদের রোগের কষ্টে এসে কারণ নিয়ে তারা বেশি কথা বলে। বারবার ডাক্তারবাবু আমার মনে হয় ওই গতকাল বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়া ছিল বা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওই খাওয়ার পরে আমার মাথা ব্যথাটা শুরু হয়েছে, আমার পেটে গ্যাসটা হলেই আমার হার্টে চাপ দেয়,
এরা নিজেদেরকে কিছু ডাক্তারি জ্ঞান সম্পন্ন মনে করে। ডাক্তারকে এরা অনেক সময় পরামর্শ প্রদান করে। এদের রোগ এবং মৃত্যু হয়, আলাপচারি দেয়। এরা সামান্য রোগকে বড় করে ভাবে এবং তারা খুব ভয় পায়। কিভাবে প্রকাশ করে? ডাক্তারবাবু, আমার বুকের বাম পাশে চিনচিন করছে, এটা কি হার্টের সমস্যা কিনা? আমি তো বাঁচবো? আমার কিন্তু খুব ভয় করে এই ব্যথাটা নিয়ে। এরা হাইপোকন্ড্রিয়াসিস হয়, অর্থাৎ যখন যেখানে যেটা হয় তারা রোগ কল্পনা করে। পিঠে ব্যথা হচ্ছে, এটা ফুসফুসের সমস্যা কিনা? পেটে ব্যথা হচ্ছে, এটা লিভারের সমস্যা কিনা? পিছনের দিকে ব্যথা হচ্ছে, এটা কিডনির সমস্যা কিনা? এভাবে এরা হাইপোকন্ড্রিয়াসিসে ভোগে। এরা ডাক্তারকে বারবার জিজ্ঞেস করে, আমার এটি হার্টের সমস্যা নয় তো, আমার এটা ক্যান্সারের সমস্যা নয় তো? তাদের নাকে মুখে একটা আতঙ্কের ছাপ বিরাজ করে। খোলামেলা সাইকোসিস রোগীরা সবসময় পেটে কথা বের হয় না, চেপে রাখে। সোরা রোগীরা তার উল্টো। সোরা রোগীরা সবসময় গড় গড় করে কথা বলতেই থাকে, বাসাল প্রকৃতির হয়। এরা নিজের গোপন কথা, বাড়ির অশান্তির কথা, এমনকি নিজের দোষগুলো এরা ডাক্তারের কাছে অকপটে স্বীকার করে। এরা মনে করে সব না বললে ডাক্তার সঠিক ঔষধ দিতে পারবে না। অনেক সময় বলি, আপনি এত বড় লাগবে না, অন্যটা বলেন। না ডাক্তারবাবু, আপনি বুঝবেন না, এটা না বললে আপনি কি করে ওষুধ দেবেন আমাকে? কথা বলার সময় এদের সোরা স্বভাব যায় না। কথা বলতে বলতে অবচেতন ভাবে মাথা চুলকায়, পাও চুলকায়, হাত চুলকায়, নাক ঘটে। চেম্বারে ফ্যান বা এসি থাকলে ওরা অভিযোগ করে, ডাক্তারবাবু ফ্যানটা কমিয়ে দেবেন কি, আমার কিন্তু শীত করছে। আমরা প্রচুর রোগী দেখি চেম্বার ঢুকেই ফ্যান বন্ধ করতে চেষ্টা করে। যদি জানালার বাতাস আসে, জানালাটা বন্ধ করতে চেষ্টা করে। কেন? তাদের ঠান্ডা লেগে যায়, তাদের হাসি আসে, তাদের কাশি বাড়ে, তাদের শীত করে, ইত্যাদি ইত্যাদি কারণে। আর একটা বিষয় আছে আশাবাদী মনোভাব। এরা সমস্যা অনেক, অ্যাংজাইটি অনেক, ফিয়ার অনেক, দুশ্চিন্তা তারা অনেক ভোগে, তারপরেও তারা আশাবাদী যে সে সুস্থ হবে। এই সুস্থ হওয়ার নিমিত্তে সংগ্রাম করে এবং বারবার ডাক্তার পাল্টায়, বারবার করে, ডাক্তারবাবু আপনি আমাকে সবচেয়ে ভালো ওষুধটি দেবেন, যত টাকা লাগে নেবেন, কিন্তু আমাকে সুস্থ করে দিতে হবে আপনাকে, আমার অনেক কাজ জীবনের এখনো বাকি আছে। আমরা একটু চেম্বারে দেখি একভাবে কিভাবে সোনারোগীরা বসে বসে এসেই বসে এবং বারবার নড়াচড়া, কথা বলার ভঙ্গিতে দ্রুত কথা বলে, বিস্তারিত কথা বলে, বাড়িয়ে বলে। মানসিকতা আমার কি অসুখ হলো এই চিন্তায় সে অস্থির থাকে। ডাক্তারের কাছে প্রত্যাশা কি ডাক্তারবাবু বলুক আমার ভয় নেই, আপনি সুস্থ হবেন, তাহলে আমি সুস্থ হয়ে যাব। শারীরিক লক্ষণ, কথা বলার ফাঁকে ফাঁকে শরীর চুলকায়, নখ ঘটে, মাথায় চুলকায় ইত্যাদি। এই আচরণগুলো আমি লক্ষ্য করি, তাহলে খুব সহজ ভাবেই আমরা সূরা মাআজমকে চিনতে পারি। সূরা মাআজমে আরো আলোচনা সামনের দিকে আছে অনেকটাই, আমরা আর 5টা মিনিট নেই, এটা আলোচনা বড় হয়ে গেল মনে হয়, যেটা একটা মাআজম শেষ করতে চাচ্ছি। এই বইটা আপনারা আমার পাবেন যখন, তখন আর অনেক ভালো লাগবে এই বইটা পড়ার পরে। সূরা মাআজমের রোগীরা যে কথা বলে, যেহেতু আমরা ডাক্তারি করি, কি কি কথা বলে শুনি একটু। আমি আমার বইয়ে 20টি পেশেন্ট ভার্সন যুক্ত করেছি। ডাক্তারবাবু আমার সংসার ভবিষ্যতে কিভাবে চলবে, ছেলে মেয়েদের কি হবে, এই চিন্তায় রাতে
ঘুমাতেই পারি না। অবশ্য আপনি দেখবেন সমস্যা অত বড় না, ছোট সমস্যা, কিন্তু অ্যাংজাইটি বড় বেশি। আমার অসুখটা এত খুব বড় কি? আপনার কি মনে হয় আমি বাঁচবো তো? আপনি সত্যি করে বলুন, আমি ভালো হব কিনা? শরীরের ঘাপাচ্ছা করে চুলকানোর সময় খুব আরাম লাগে, কিন্তু চুলকানো থামলেই ডাক্তার আর বাঁচতে পারি না, জ্বালা পোড়া ছাই হয়ে যায় পড়ে। আমার মনে হয় এই যে যে একটু দুদিন গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সেইখান থেকে গরম ঠান্ডা লেগেই আমার এই সমস্যাটা তৈরি হয়েছে। এই কাল্পনিক রোগ তারা চিন্তায় রাখে। ডাক্তারবাবু, খেয়ে ওঠার পরেই আমার খিদে পায়, মাঝরাতেও খিদে আমার ঘুম ভেঙে যায়, পেটে একদম কিছু সয় না। ডাক্তারবাবু কি বলবো, ডাক্তার তো সেটা বারণ করে, আমার বয়স হয়েছে, কিন্তু মিষ্টি দেখলে আমি লোভ সামলাতে পারি না। মিষ্টি আমার সবচেয়ে প্রিয় খাবার। কাতরতা, আমি শীত একদম সহ্য করতে পারি না, একটু হাওয়া দিলেই আমার কাঁপুনি ধরে। আমি তো সবসময় গরম চাদর বা গরম পোশাক বানাতে আমার একটা কাঁথার প্রয়োজনই পড়ে। গোসলে গোসল আমার ভালো লাগে, গোসল করলেই মনে হয় শরীরটা আরো খারাপ হয়ে যায়। রাতে বিছানায় শোয়ার পরেই আমার হাতের পায়ে তালু জ্বালা পোড়া করে, মাথা গরম হয়ে যায়, আগুনের মতো জ্বালা করে। এক জায়গায় আমার বেশি সময় ভালো লাগে না। আপনি রোগী দেখুন, আমি একটু আপনার চেম্বারটা ঘুরে ফিরে দেখি। জানেন ডাক্তারবাবু, আপনি তো বলেন আমার কিছু হয় নাই, কিন্তু আমার মনে হয় আমার যে বড় কষ্ট আর পৃথিবীতে নাই। এই কষ্ট আমার ভাবি, তখন মনে হয় আমি দম বন্ধ হয়ে মরে যাব। রান্নার গন্ধ বা পুরো গন্ধ আমি নাকে নিতেই পারি না, গন্ধ নিলেই আমার বমি আসে, মাথা ধরে। ছোটবেলায় আমার সারা শরীরে চুলকানি ছিল, অনেক মলম লাগিয়ে সেগুলো ছেড়েছিলাম। তারপর থেকেই আমার হাঁপানি, যখন আমার চুলকানি ভালো হয়ে গেল, তারপর থেকেই আমার হাঁপানির সমস্যা দেখা দিয়েছে। আমি খাই তো অনেক ডাক্তারবাবু, অনেক খাই, কিন্তু গায়ে কোনো বল শক্তি পাই না, শরীরটা ম্যাজম্যাজ করে, শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীরটা দিন দিন দুর্বল লাগছে। আমি সব মনে রাখতে পারি, কিন্তু পড়ার টেবিলে বসলে কোনো কাজ করতে গেলে বেশিক্ষণ মন দিতে পারি না, এক জায়গায় বেশি বসে কোনো কাজ করতে পারি না। চিকিৎসকের উদ্দেশ্যে ওরা বলে, প্রায়ই বলেন ছোড়া রোগীরা, টাকা যা লাগে লাগুক, আপনি আমাকে সবচেয়ে ভালো ঔষধ দেবেন, আমাকে আপনি দ্রুত সুস্থ করে দিন, গ্রেট ডিজাইর টু ফাস্ট। আমার অনেক কাজ বাকি। অন্ধকার ঘরে থাকতে আমার খুব ভয় করে, মনে হয় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তার কাল্পনিক ভয় কাজ করে। মাঝে মাঝে শোয়া থেকে উঠতে গেলে মাথাটা ঘরে চক্কর দিয়ে পড়ে, চোখের সামনে সব অন্ধকার দেখি, চাঙ্গসা দিয়ে আনে। বাতের ব্যথা রোগীরা বলে, জানেন কিভাবে? আমার ব্যথাটা এক জায়গায় স্থির থাকে না, আজ এখানে তো কাল ওখানে, ব্যথায় আমি স্থির থাকতে পারি না। এই পরিবর্তনশীল ব্যথা ছোড়া রোগীদের মধ্যে দেখা যায়। অনেক সময় নিয়ে ফেললাম, দুঃখিত। আমি বই আর একটু বিষয় পাবেন হয়তো, মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিলাম। আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিজয়বাবু, রাত্রি অনেক খুব সংক্ষেপে শেষ করবেন। আমার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। প্রশ্ন করলে করবেন প্রসঙ্গের মধ্যে, প্রসঙ্গের বাইরে প্রশ্ন করলে সময় নষ্ট হয়ে যাবে বেশি, প্লিজ। জি স্যার, ধন্যবাদ জানাই। আজকে মায়াজমের প্রথম ক্লাস, মায়াজমের প্রাথমিক ধারণা এবং সূরা সম্পর্কে আলোচনা করার জন্য। তো এই পর্যায়ে যারা এখানে আছেন, আপনাদের কোনো জিজ্ঞাসা বা আপনাদের কোনো অনুভূতি থাকলে আপনারা সেটা বলতে পারেন। এর জন্য হ্যান্ড রাইজ করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমাদের
সাথে যুক্ত আছেন পরিতোষ হালদার স্যার। স্যার, আপনি আপনার অনুভূতি বা কোনো কিছু জানার থাকলে সেটা বলতে পারেন। হ্যাঁ, আমার একটা বিষয়। হ্যালো, নমস্কার। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে সোরার রোগী কেন বারবার চিকিৎসক পরিবর্তন করে, সাইকোসিসের রোগী কেন চিকিৎসক পরিবর্তন করে, টিউবারকুলার মায়াজমের রোগী কেন চিকিৎসক পরিবর্তন করে, এই তিনটা বিষয় যদি একটু আমাদেরকে স্পষ্ট করে দিতেন। আমরা আমাদের আজকের আলোচনায় ডাক্তার পরিতোষকে ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের আজকের আলোচনায় আমরা কিন্তু একটা কথা বলেছি, প্রিডোমিনেটিং, প্রবল। আপনি টিউবারকুলার মায়াজমের মধ্যে সোরা এবং সিফিলিটিক নিয়ে টিউবারকুলার মায়াজম, অর্থাৎ যেখানে আপনি সোরার আধিক্য দেখবেন সেখানে আপনি চেঞ্জেবল মুড দেখবেন, পরিবর্তনশীল মনোভাব তার মধ্যে থাকবে। যখন আমরা সাইকোসিসের পেশেন্টকে দেখি, এখানে আমরা মিশ্র মায়াজম থাকে এবং সেখানে প্রিডোমিনেটিং বা প্রবল ভাবে অবশ্যই সোরা দায়ী থাকে, যে কারণে তার তন্ত্রতা কোনোভাবেই কমে না। আশা করি সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলাম। পরিতোষদা অত্যন্ত অভিজ্ঞ মানুষ, নিশ্চয়ই বুঝেছেন। জি, ধন্যবাদ পরিতোষ হালদার স্যারকে। আমাদের সাথে আছেন ভারত থেকে সাইদুর রহমান স্যার। স্যার হাত উত্তোলন করেছেন। স্যার, আপনার প্রশ্নটি যদি আপনি করেন। সাইদুর রহমান স্যার। নমস্কার স্যার। আজকে স্যার মায়াজম নিয়ে প্রথম আলোচনা, খুব সমৃদ্ধ আলোচনা হয়েছে এবং আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। তো আমি একটা পেশেন্ট স্যার আলোচনা প্রসঙ্গে বলবেন, বারবার ডাক্তার চেঞ্জ করা। তো আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, তো সে 40 বছরের মানে হচ্ছে আপনার 40 বছরের ম্যানিয়া পেশেন্ট বলে, মানে বিভিন্ন জায়গায় মানে কোন একটা ডাক্তার দেখিয়ে সে ডাক্তার ওষুধটা ঠিকঠাক খেলো না। মানে একটা ডাক্তার একটা জায়গায় একটা শহরে গিয়ে ডাক্তার দেখিয়েছে, সাইকিয়াট্রি দেখিয়ে বাড়ি আসতে আসতে বাসে কোনো একজনের সঙ্গে দেখা হলো। সে বলতে শুরু করলো যে আমি 40 বছর ম্যানিয়ায় ভুগছি, আমি খেতে পারি না, ঘুম হয় না, শীতের সময় স্নান করি না, অথবা খেতে দিতে পারেন। এবার সে দেখা যাবে সে বাসে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, তাকে বললো এই ঘটনা, বললো সে বললো আমাদের পাড়াতে একজন ছিল, অমুক ডাক্তারের কাছে ভালো হয়েছে। ব্যাস, পরের দিন তিনি আসলেন, আসার পরে তার ওষুধ থাকলো, পরের দিন আবার সেই ডাক্তারের কাছে গেলেন। এইরকম করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে এমনও কোনো সাইকিয়াট্রিস্ট নেই যে উনি দেখাননি, কিন্তু দেখানোর পরে এখনো ওই রকম অবস্থাতে আসে। আমার কাছে এসেছিলেন, আমি যা কেস টেকিং করে ওনাকে আর্সেনিক দিয়েছিলাম, পরে মনে হয় বেলেডন দিয়েছিলাম, তো পরে তো আর মানে ধৈর্য ধরে থাকেননি। তো স্যার এই যে এই পেশেন্ট গুলো স্যার মানে কেস টেকিং আছে আমার কাছে, মানে কিভাবে মানে আমরা স্যার ট্রিটমেন্টটা দিতে পারি, বা কোন মায়াজমের মধ্যে আসে, মানে ওষুধ ঠিকঠাক ভাবে খায় না, খেলে পরে ভালো থাকে কিন্তু ডাক্তার চেঞ্জ করে, মানে প্রতিনিয়ত ডাক্তার চেঞ্জ করে, কোনো ডাক্তারের কাছে বেঁধে ওষুধ খায় না, আর শীতের সময় মানে মাসের পর মাস তার স্নান করে না। এ বিষয়ে স্যার জানতে চেয়েছিলাম। আপনার যে বক্তব্য, ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রশ্ন করছেন। এখানে আমরা পরিতোষদা যে প্রশ্ন, ডাক্তার পরিতোষ হালদার যে প্রশ্ন করেছেন, সেই একই ধরনের কথাটা প্রায়। আপনাকে রোগীকে মোটিভেশন দেওয়া শিখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে সোরা যে একেবারে প্রবল ভাবে রয়েছে সেটা তো আপনিও বুঝতে পারেন, আমিও বুঝতে পারছি, এবং এখানে যারা সবাই বুঝতে পারছেন সোরা প্রবল আছে, কিন্তু ডায়াগনোসিস হয়তো সঠিক হয় না এবং তাকে মোটিভেশন দেওয়া সঠিক হয় না। এই দুটো জিনিস খুব বেশি প্রয়োজন। একজন চিকিৎসকের জন্য অবশ্যই একজন রোগীকে ভালো মোটিভেশন দেওয়া আমাদের একান্ত কর্তব্য। এক, অর্থাৎ এই রোগী যদি বারবার ডাক্তার পাল্টা আসে, সোরা আমরা জানি তার সোরার প্রবণতা প্রবল ভাবে আসছে, কিন্তু আমরা এমন করে অ্যান্টিসোরিক ওষুধ ব্যবহার করতে পারিনি যে তার এই সোরার যে যন্ত্রতা কিছুটা কমাতে পার। এখন সেটি কেন হচ্ছে? হয়তো ভালো রোগীলিপি হয়ে আপনার দেশে সেখানে আর্সেনিক, হয়তো একজন ডাক্তারের দৃষ্টিতে হয়তো সেটা মানে থুজা বা আরেকজনের কাছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমি বলছি রোগী যেহেতু আপনার নিয়ে, আমি জানি না কেন করছেন সেটা আমি জানি না, আমি অতটা লক্ষণ তা জানিনি, কিন্তু যদি তার মেন্টালি ভালো সিমটম কালেকশন করা যায়, বিশেষ করে একটা ব্যারিয়ার হচ্ছে নিশ্চয়ই, কোথাও না কোথাও একটা ব্যারিয়ার আছে।
এবং সেই ব্যারিয়ারের বিপরীতে যদি আমরা একটা ভালো ফার্স্ট আমাদের একটা এন্টিসোরিক মায়াজম ভালো ধরনের একটা মানে একেবারে যেটাকে আমরা বলি সিমিলিমাম করে বা নিয়ার টু সিমিলিমাম করে যদি আমরা প্রয়োগ করতে পারতাম, তাহলে হয়তো এর এই রেস্টলেস যে অবস্থাটা বা মুড চেঞ্জেবল যে মুডটা তার বা এই যে তার ড্রাইভিং প্লেস টু প্লেস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এই জায়গাটা তার রোধ করা সম্ভব হতো। এখানে আপনার কিছুটা ঔষধ আর বাকিটা আপনাকে কিছুটা মোটিভেশন, কিন্তু ভালো রোগী না হলে এসব ক্ষেত্রে মিশ্র মায়াজমে ভালো রেজাল্ট আনা খুব কঠিন কাজ স্যার। এই জায়গাটায় ভালো রোগীকে আমাদেরকে অবশ্যই করতে হবে। বিশেষ করে কোন জায়গায় হয়তো পজিশনে ব্যারিয়ার থাকতে পারে, পজিশন হয়তো এমনটা জায়গা আপনি আসছেন ফিজিক্যাল বা মেন্টালি তার এমন একটা পজিশন সেখানে আছে যে এই পজিশনটাকে আপনি ভাঙতে পারেননি এ যাবৎকালে, সেখানেই ব্যারিয়ার হয়ে গেছে। এই যে ব্যারিয়ার গুলোকে আপনাকে চিনতে হবে, জানতে হবে, তাহলেই আপনি এখানে সাক্ষাৎ সফল হতে পারবেন আমি বিশ্বাস করি। কারণ যেহেতু মেন্টালি ছোড়া তার প্রাধান্য আছে, হয়তো ফিজিক্যাল স্তরে তার পরিবর্তন বা প্যাথোলজি স্তরে তার পরিবর্তন ঘটেনি, এসব ক্ষেত্রগুলোতে অবশ্যই সফল হওয়া যায় যদি আমরা ঠিকভাবে কাজটি করতে পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। পরবর্তী সময় স্যার আমি জিজ্ঞেস করব স্যার জি, ধন্যবাদ সাইদুর রহমান স্যারকে। আমাদের